This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আপনাদের দেখাবো একজন ইউটিউবারকে যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে তিনি পাক চর অর্থাৎ ভারতের একজন ইউটিউবার জনপ্রিয় ইউটিউবার সে নানান সেনসিটিভ তথ্য ডেটা পাকিস্তানকে পাচার করতে ভারতের হরিয়ানার হিসারে গ্রেফতার করা হয়েছে মহিলা ইউটিউবার জ্যোতি রানীকে 2023 সালে সে পাকিস্তানে গিয়েছিল পাক দূতাবাসের একজন অফিসারের নির্দেশে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর কর্তাদের সঙ্গে সে সাক্ষাৎ করেছিল অভিযোগ উঠছে তখন থেকে ক্রমাগত পাকিস্তানের কাছে ভারত বিরোধী একাধিক তথ্য সে পাঠাচ্ছিল ট্রাভেল উইথ জো এই নামেই তার অ্যাকাউন্ট আর সেই অ্যাকাউন্ট থেকে একাধিক ব্লগ যেগুলো মূলত ট্রাভেলের ব্লগ সেগুলো তিনি পোস্ট করতেন কিছুক্ষণ আগে আপনারা দেখছিলেন যে পাকিস্তানের দূতাবাসের ভেতরে একটি প্রোগ্রাম সেই প্রোগ্রামে তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর সেখানে দানিশ বলে কাউকে সম্বোধন করছিলেন তিনি পাক দূতাবাসের একজন অফিসার এই দানিশকেই ভারত বহিষ্কার করেছে অর্থাৎ পাক দূতাবাস থেকে তাকে বহিষ্কার বের করে দেওয়া হয়েছে দেশ ছাড়তে বলা হয়েছে এই সিদ্ধান্ত সামনে আসে যখন এই জ্যোতি গ্রেফতার হন আর এই দানিশের প্রসঙ্গ সামনে উঠে আসে এরপর আপনাদের সামনে আরো তথ্য তুলে ধরবো আমাদের সঙ্গে সুশোভন আমাদের প্রতিনিধি রয়েছেন আরো বিস্তারিতভাবে জানাচ্ছেন সুশোভন একটু জানতে চাইবো যে হানি ট্র্যাপের কথা আমরা মাঝে মাঝেই শুনি যার মাধ্যমে দেশের অনেক গোপন তথ্য অনেকেই দিয়ে দেন বলে নানান তথ্য উঠে আসে তার মধ্যে দেখা যাচ্ছে ভারতের একজন জনপ্রিয় ইউটিউবার তিনি এলেন এবং তাকে গ্রেফতার করা হয়েছে কারণ তার বিরুদ্ধেও সেনসিটিভ তথ্য ভারতের সম্পর্কে তা পাকিস্তানকে দিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তিনি পাকচর হিসেবে এখানে কাজ করছিলেন এই গ্রেফতারির প্রসঙ্গে আর কি তথ্য উঠে এসেছে আর গ্রেফতারির পর আর কি তথ্য পাওয়া যাচ্ছে দেখো গোয়েন্দারা মনে করছেন যে তার কাছে অনেক তথ্য রয়েছে তার কারণ এই জ্যোতি রানী সে কিন্তু একেবারে গত বছর 28 মার্চ সে কিন্তু পাক দূতাবাসে গেছিল এবং সেখানে গিয়ে কিন্তু এই যে পাকিস্তান যে ন্যাশনাল ডে সেখানে পাক দূতাবাস থেকে তাকে আমন্ত্রণ করা হয়েছিল এবং শুধু তাই নয় যে এই যে দানিশ এর সঙ্গে কিন্তু তার ভিডিও এখনও পর্যন্ত যেটা গোয়েন্দারা কিন্তু নজরে রেখেছেন এবং যেটা গোয়েন্দারা মনে করছেন যে ভ্রমণের নাম করে সেখানে যাওয়া শুধু নয় সেখানে গিয়ে কিন্তু তথ্য পাচার করা অর্থাৎ এখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা এবং পাকিস্তানে গিয়ে কিন্তু পাচার করা সেটা কিন্তু করতো আর গোয়েন্দারা কিন্তু একটা ত্রিভুজ এই মুহূর্তে কিন্তু মনে করছেন যে একদিকে দানিশ অন্যদিকে সাকির অন্যদিকে রানা এবং এই যে তোমাকে যে দুজনের নাম বললাম সাকির রানা এরা কিন্তু দুজনেই কিন্তু একেবারে পাকিস্তানের সেখানে কিন্তু এখানের সঙ্গে যোগাযোগ রাখতো অর্থাৎ এদের এই তিনজনের সঙ্গে কিন্তু জ্যোতির খুব ভালো যোগাযোগ ছিল এবং সেই জন্যই গোয়েন্দারা মনে করছেন যে এই জায়গাটা বা এই গুরুত্বপূর্ণ হলো এই যে ব্লগ এবং তার সঙ্গে তার কাছে তথ্য তার কারণ একটা রয়েছে যে পেহেলগাঁওতে যে ঘটনা ঘটেছিল তার 2 মাস আগে কিন্তু সে সেখানেই গেছে সে কিন্তু কাশ্মীর গেছিল অর্থাৎ এই যে পুরো বিষয়টা অর্থাৎ গোয়েন্দারা মনে করছেন যে একাধিক তথ্য তার কাছে রয়েছে এবং সেই এখানকার তথ্য অর্থাৎ ভারতের তথ্য পাকিস্তানে নিয়ে যাওয়া এবং সেখানে গিয়ে পাচার করা সেটা কিন্তু সে মাঝে মধ্যেই করে থাকতো সেই জন্য কিন্তু গোয়েন্দারা তাকে বারবার জিজ্ঞাসাবাদ করছে এবং সেই জায়গাতে কিন্তু গোয়েন্দারা মনে করছেন যে এই যে দানিশ এবং তার সঙ্গে আরও যে দুজনের কথা বললাম সাকির রানা এদেরও যোগাযোগ কিন্তু যথেষ্টই বেশি তার কারণ এই তিনজনে কিন্তু একেবারে নির্দেশ দিত এবং তারপর কিন্তু সে বিভিন্ন জায়গায় যেত অর্থাৎ সব মিলে কিন্তু গোয়েন্দারা মনে করছেন যে এই জ্যোতির কাছে কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে যে তথ্যের ভিত্তিতে কিন্তু গোয়েন্দারা মনে করছেন আরো কিছু বেরিয়ে আসবে এই চক্র কিভাবে কাজ করতো কি তথ্য বিনিময় হয়েছে গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো সামনে আসতে শুরু করবে বলেই মনে করা হচ্ছে কারণ এই মুহূর্তে জ্যোতিকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে হরিয়ানার ইউটিউবার জ্যোতি রানী মালহোত্রার সঙ্গে যোগাযোগ ছিল দিল্লির পাক দূতাবাস কর্মী দানিশ রহিমের এই মুহূর্তে তার ছবি একেবারে বাঁ দিকে দেখতেও পাচ্ছেন আপনারা দানিশের সঙ্গে খুবই ঘনিষ্ঠতা ছিল এমনটাই খবর পাওয়া যাচ্ছে এই দানিশকে ইতিমধ্যে অবাঞ্ছিত ঘোষণা করে ইসলামাবাদে ফেরত পাঠিয়েছে দিল্লি স্পাই নেটওয়ার্ক অর্থাৎ চর কার মাধ্যমে কিভাবে তথ্য পাওয়া যাবে ভারত বিরোধী তথ্য সেই একটা নেটওয়ার্ক দানিশ তৈরি করেছিল দানিশের হাত ধরেই 3 বার পাকিস্তানে যায় জ্যোতি দূতাবাসের কর্মী ভিসা পাওয়া কোনো অসুবিধে নেই যোগাযোগ করে একাধিক আইএসআই অফিসারের সঙ্গেও হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের মাধ্যমে
আইএসআইকে তথ্য পাচার করত জ্যোতি। পাকিস্তানের জ্যোতির সফর, ভিডিও শুট সহ যাবতীয় ব্যবস্থা করে দিয়েছিল এই আইএসআই। গত বছর 28শে মার্চ দিল্লিতে পাক দূতাবাসে গিয়েছিল জ্যোতি, যার একটা ভ্লগ সে পোস্ট করেছে, যেটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই সেই দানিশ যাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে নয়াদিল্লি, ইসলামাবাদে ফেরত পাঠানো হয়েছে। আর এই জ্যোতি রানী মালহোত্রা, তাকে গ্রেফতার করে এখন জিজ্ঞাসাবাদ চলছে। কি কি তথ্য সে দিয়েছে, কিভাবে নেটওয়ার্ক কাজ করেছে, কারা কারা যুক্ত ছিল, এই সমস্ত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে জ্যোতি রানী মালহোত্রার সঙ্গে আরো একটা বড় প্রসঙ্গ উঠে আসছে। পহেলগাঁও হামলার সঙ্গেও কি পাক চর জ্যোতি মালহোত্রার কোনো যোগাযোগ ছিল? গোয়েন্দাদের হাতে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য আছে বলে আমরা খবর পাচ্ছি। আমাদের সঙ্গে সিজার মন্ডল আমাদের প্রতিনিধি আছেন, এই নিয়ে জানাচ্ছেন। সিজার, কি তথ্য আছে গোয়েন্দাদের হাতে, যেখানে এই পহেলগাঁও হত্যার সঙ্গে, হামলার সঙ্গে জ্যোতি রানীর যোগ আছে বলে মনে করা হচ্ছে? দেখো, জ্যোতি রানীর সরাসরি কোনো যোগ এখন পর্যন্ত এস্টাবলিশ হয়নি, কিন্তু কয়েকটা ঘটনাক্রম কোথাও ভাবাচ্ছে যে এই পহেলগাঁও অ্যাটাক দীর্ঘদিন ধরে পরিকল্পনা, এবং সেই বৃহত্তর পরিকল্পনায় জ্যোতির ভূমিকাও থাকতে পারে। তার কারণ 2024-এর ডিসেম্বরে জ্যোতি কাশ্মীর সফরে গেছিল, এবং প্রাথমিকভাবে যেটা গোয়েন্দাদের দাবি, সে পহেলগাঁওয়েও গেছিল, এবং অদ্ভুতভাবে পহেলগাঁওয়ের কোনো ছবি সে কিন্তু তার ট্রাভেল ব্লগে আপলোড করেনি। এবং সেই সঙ্গে সঙ্গে আরেকটা উল্লেখযোগ্য তথ্য এনআইএ তদন্তকারীদের হাতে উঠে এসছে, যে বৈশারণ উপত্যকায় যে হামলা হয়, সেই হামলার 1 মাস আগে ওই উপত্যকার অত্যন্ত হাই রেজলিউশন ক্লোজ কিছু উপগ্রহ ছবি মার্কিন উপগ্রহ সংস্থা ম্যাক্সার টেকনোলজিসের কাছ থেকে কেনা হয়েছিল, এবং কেনা হয়েছিল পাকিস্তানের এক ইউজার আইডি ব্যবহার করে। এবং এই দুয়ে 4, অর্থাৎ এই ঘটনাক্রমগুলো পরপর মেলালে কোথাও মনে করা হচ্ছে দীর্ঘদিন ধরেই এই পরিকল্পনা করা হচ্ছিল, এবং সেই পরিকল্পনার অন্যতম অংশ জ্যোতি থাকতে পারে। কারণ জ্যোতির এই ভ্রমণ, তার পরবর্তীতে সেই তথ্য শেয়ার, এবং তার পরবর্তীতে এই উপগ্রহ চিত্র সংগ্রহ করা, হয়তো ধাপে ধাপে গোটা যে অপারেশনের প্ল্যান বা হামলার পরিকল্পনাটাকে মজবুত করেছিল, এবং সেই বিষয়গুলো তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই জানা যায়। ধন্যবাদ। সিজার মন্ডল আমাদের প্রতিনিধি দিলেন সেই তথ্য। অর্থাৎ সরাসরি কোনো যোগ আছে কিনা এটা অবশ্যই প্রশ্নের জায়গা, কিন্তু কয়েকটি তথ্য সামনে এসেছে, সেই তথ্যগুলোকে পরপর পয়েন্টগুলোকে যোগ করার চেষ্টা করছেন। এদের সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা এই প্রসঙ্গটা তুলে আরো খুঁজে দেখার চেষ্টা করা হচ্ছে। কারণ ডিসেম্বরে জ্যোতি কাশ্মীরে গিয়েছিলেন, আর হামলার আগে, পহেলগাঁও হামলার আগে আমেরিকা থেকে ভয়েসারের উপত্যকার ছবি কেনা হয় পাকিস্তান থেকে, মার্কিন স্যাটেলাইট সংস্থা থেকে কেনা হয়েছিল এই হাই রেজলিউশনের ছবি। অর্থাৎ আরো নিখুঁতভাবে যাতে ছবি দেখা যায়, আরো স্পষ্ট ছবি, সেগুলো কেনা হয়েছিল। দেখুন আরো তথ্য দিচ্ছি। পাক দূতাবাসের কর্মী দানিশ, যাকে দেখছিলেন ভারত বহিষ্কার করে দিয়েছে, সেই দানিশের মাধ্যমে পাকিস্তানে আলী আহওয়ানের সঙ্গে যোগাযোগ হয় জ্যোতির। আলীর মাধ্যমেই 2 জন আইএসআই অফিসার শাকির এবং রানা শাহবাজের সঙ্গে ঘনিষ্ঠতা বাঁধে তার। সন্দেহ এড়াতে আইএসআই অফিসারদের নম্বর অন্য নামে সেভ করে জ্যোতি। দানিশ, শাকির, রানার নির্দেশেই বারবার পাকিস্তান সফর করে জ্যোতি। সিজার মন্ডল আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন এই নিয়ে। সিজার, এই একাধিকবার পাকিস্তানে যাওয়া, এই প্রসঙ্গে ঠিক কি উঠে আসে, যেখানে আইএসআই এর অফিসাররাও যুক্ত আছে বলে জানা যাচ্ছে? দেখো, অত্যন্ত চমকপ্রদ এবং চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে, যেটা জ্যোতি জেরায় স্বীকার করেছে, বা জ্যোতির যে টেকনিক্যাল যে এভিডেন্স এখন পর্যন্ত পাওয়া গেছে তার মোবাইল থেকে, যে জ্যোতি 2023 সালে পাকিস্তানে যায়, এবং দানিশের মাধ্যমে তার আলাপ হয় আলী আহওয়ান বলে এক ব্যক্তি। এই আলী আহওয়ানই তার পাকিস্তান সফরের সমস্ত ব্যবস্থা করে দেয়। বলা যেতে পারে তার আর্থিক যে খরচ হয়েছে সেটাও কিন্তু পাকিস্তানি বহন করে, এবং সেই সূত্র ধরেই আলাপ হয় শাকির এবং রানা বলে 2 আধিকারিককে, যাদের পরিচয় পরবর্তীতে ভারতীয় গোয়েন্দা সংস্থা জানতে পেরেছে। আইএসআই অন্যতম শীর্ষকর্তা না হলেও মাঝারি মাপের কর্তা, যারা আইএসআই এর সঙ্গে যুক্ত, এবং এদের সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠতার প্রমাণ পাওয়া গেছে, এবং এদের মাধ্যমে গোটা নেটওয়ার্কটায় একাধিক যে ভাইটাল ইনস্টলেশন থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাচার হয়েছে বলে জানা যাচ্ছে, এবং যদিও কিন্তু একাধিক জেরার মুখে বেশ কিছু ক্ষেত্রে সেটা স্বীকারও করেছে। ধন্যবাদ। সিজার মন্ডল আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। আর এই মুহূর্তে এই পুরো চক্র কিভাবে কাজ করে, সাধারণত এই হানি ট্র্যাপ ইত্যাদি এই বিষয়গুলো কিভাবে ব্যবহার হয়, এগুলোই আমরা একটু জানার চেষ্টা করব, এবং এগুলো কিভাবে ব্যবহার করে পাকিস্তানের মাথায় কি প্ল্যান থাকে, এই সমস্তটা জানার চেষ্টা করব। ওয়ার স্ট্র্যাটেজি এক্সপার্ট আমাদের সঙ্গে রয়েছেন শুভাশিস ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন। শুভাশিস বাবু, আপনাকে স্বাগত। এক জনপ্রিয় ইউটিউবারকে গ্রেফতার করেছে পুলিশ,
যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে সে পাক গুপ্তচরদের হয়ে কাজ করত। আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে একটা কৌশল গুপ্তচরদের ব্যবহার করা দেশের, অর্থাৎ ভারতের মানুষদেরই তারা ব্যবহার করছে, পাকিস্তানের বিভিন্ন তথ্য, তারা ভারত বিরোধী তথ্য পাঠাচ্ছে, এই চক্র কিভাবে তৈরি হয়, এরা ট্র্যাক করে কি করে, কাদেরকে তাদের বাগে পায়, কিভাবে তারা ব্যবহার করে, শুধু অর্থের বিনিময়ে কি এই পুরো কাজটা হয়? দেখুন, সাধারণ মানুষের বোঝার জন্য একটা জিনিস বুঝতে হবে, এটাকে ওল্ড ট্র্যাডিশনাল যদি আপনি কোনো টার্মসে বলতে চান, সেটাকে ফিশিং বলা হয়, মাছ ধরা। যেমন ভাবে আমরা মাছ ধরি, ঠিক সেইভাবেই একটা স্পেনাজে একটা মানুষকে অ্যাট্রাক্ট করানো হয়। এখানে টোপ বিভিন্ন রকম হতে পারে, কখনো কখনো এরকমও শোনা গেছে যে কারুর মেডিকেল হেল্পের এগেনস্টে তাদেরকে স্পেনাজে টানা হয়েছে। নট নেসেসারিলি ব্ল্যাকমেলিং করেই সবসময় হবে, বা এরকমও হতে পারে কারোর ডাইরেক্ট অর্থনৈতিক যোগাযোগ দরকার বা কারোর ডাইরেক্ট কোনো অর্থনৈতিক বেনিফিট দরকার, তাকে সেভাবে সেই টোপ দিয়ে রিক্রুট করানো হয়। এবং যার পিছনে যতটা ব্যয় করা হবে তাকে ততটা টাস্ক দেওয়া হয়, তাকে ততটা ইউটিলাইজেশন করা হয়। এবং সবকটা মানুষকে যাকে আইডেন্টিফাই করা হয়, প্রথমে একটা রিসোর্সকে আইডেন্টিফাই করা হয়, রিসোর্সকে আইডেন্টিফাই করার পরে তাকে কনফার্মেশন করা হয় যে হ্যাঁ এই রিসোর্সের ডসিয়ারটা কাজে লাগবে কি লাগবে না। তারপরে বোঝা যায় যে যদি এই রিসোর্সের ডসিয়ারটা কাজে লাগে, তখন তার ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করে তাদের এজেন্সি, যে এ কি ক্রস এজেন্সি খেলবে না তো, এ হয়তো আগে থেকে RNAW সাথে যুক্ত, আমাদের সাথে আমাদের টোপ দিয়ে আমাদের সাথে ঢুকছে না তো, সেইটা আগে দেখে নেওয়া হয়। দেখে নেওয়ার পরে একে বিভিন্ন রকম কার্যকলাপের মধ্যে দিয়ে নিজের দেশে বা নিজের টেরিটরিতে এনে নিজের প্রোক্লেমেশনের আন্ডারে এদেরকে ট্রেনিং দেওয়া হয়। এই ট্রেনিং এর মধ্যে বেসিক আইটি ট্রেনিং থাকে, যেরকম আপনি বললেন যে তাদের ফোনে সবার নাম অন্য ভাবে সেভ করা আছে, এরকম বেসিক আইটি ট্রেনিং থাকে, কিছু বেসিক সার্ভিলেন্স ট্রেনিং থাকে, এবং কিছু এমন ট্রেনিং থাকে যেটা টেরিটোরিয়াল ল ভিত্তিক। মানে আমি যদি ধরা পড়ি, আমরা কোনো যদি অন্য এজেন্সি বা অন্য টেরিটরির আন্ডারে ধরা পড়ি, তাহলে আমি কি করে নিজের পিঠটাকে বাঁচাতে পারবো, সেই সব হওয়ার পরে তাদেরকে কাজে লাগানো হয়। তাদেরকে স্পেসিফিক্যালি বলে দেওয়া হয় এই ধরনের ইনফরমেশন আমার লাগবে, এই মানুষটা পার্টিকুলার মানুষকে আমাকে ট্র্যাপ করতে হবে। যদি হানি ট্র্যাপ থাকে, সেই হানি ট্র্যাপের ক্ষেত্রে বহু গ্যাজেট ইউজ করা হয়, যে গ্যাজেটগুলো মানে আপনি গ্যাজেটের প্রসঙ্গে যখন আনছেন একটু বলি, সোশ্যাল মিডিয়া তো এত এখন বুস্ট হয়ে গিয়েছে, হয়তো সব জায়গায় অত প্রোটেকশনও থাকে না, এই রকম পরিস্থিতিতে এই ধরনের ট্র্যাকগুলো কিভাবে করা হয়? ম্যাডাম, আমি আপনাকে মানে পাবলিক ফোরামে বললে মানে ভয়ভীত হয়ে যাবেন। গ্যাজেট বলতে আমরা কনভেনশনাল গ্যাজেট যেগুলো বুঝি, সেই কনভেনশনাল গ্যাজেট ইজ এজ ওল্ড স্টোরি নাও। আমি আপনাকে বলছি, আংটি, সাধারণত হাতের আংটি থেকে শুরু করে পেনের মানে ডট পেন, নর্মাল ডট পেন, সেই ডট পেনের সাইজ মানে মাথার ক্যাপের অনুযায়ী ক্যামেরাও বসিয়ে দেওয়া যায়। ফরগেট এভরিথিং, চুলের ক্লিপ থেকে শুরু করে একটা মেয়ের এমন সাধারণ ইউসেজ জিনিসপত্র আছে যেগুলোর মধ্যে ভয়েস রেকর্ডার থেকে শুরু করে আপনার ক্যামেরা পর্যন্ত লাগানো হয়, এবং সেই জিনিসগুলো এমন স্ট্র্যাটেজিক্যালি প্লেস করা হয় ডিউরিং দ্য প্রসেস, যাতে করে এভরিথিং ইজ রেকর্ডেড। পরবর্তী এবং রেকর্ডেড শুধু না, রেকর্ডেড উইথ হাইয়েস্ট ক্ল্যারিটি। এবং পরবর্তীকালে যখন সেই মানুষটাকে ব্ল্যাকমেল শুরু করা হয়, তখন সেই জিনিসগুলোকে তাকে দেখিয়ে বারংবার বোঝানো হয় যে আমরা এক্স্যাক্টলি তার থেকে কি চাইছি। এবং সেই জিনিসটা যখন একটা দেশ এরকম ভাবে একটা মানুষকে একবার লুপ করে ফেলে, তখন তার বেরিয়ে আসাটা খুব অসুবিধা হয়ে যায়। এবং যখন আলটিমেটলি সে যদি কোনো কারণে সেটা থেকে বেরিয়ে আসতে চায়, আইদার তাকে এলিমিনেট করে দেওয়া হয় অর তাকে এক্সপোজ করে দেওয়া হয়। এটা পুরোনো স্পেনাজের টেকনিক। এটা পাকিস্তান বলে না, গোটা পৃথিবী এই ধরনের মানে বলতে পারেন ডকট্রিন ফলো করে চলে। অনেক ধন্যবাদ, আপনি আমাদের অনেকটাই জানালেন যে ঠিক কিভাবে ব্যবহার করা হয়, কিভাবে কাদেরকে টোপ দেওয়া হবে, কতটা টোপ দেওয়া হবে, তাদের কাছ থেকে কি কাজ হাসিল করা হবে, কি ধরনের প্রযুক্তি ব্যবহার করা হবে, সমস্তটাই পুরো প্ল্যান মাফিক এগোনো হয়। আপনাদের দেখাচ্ছি বারবার এই জ্যোতি রানী মালহোত্রার ছবি, কারণ এই জ্যোতি রানী মালহোত্রা একজন ব্লগার ছিলেন, অর্থাৎ বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে তার ভিডিও পোস্ট করতেন নিজের অ্যাকাউন্টে, যেখানে পাকিস্তানেও গিয়েছিলেন একাধিকবার। গত বছরই 28শে মার্চ দিল্লিতে পাক দূতাবাসে গিয়েছিলেন এই জ্যোতি মালহোত্রা। জ্যোতিকে পাকিস্তান ন্যাশনাল ডেতে আমন্ত্রণ জানিয়েছিল পাক দূতাবাস। সেদিনের ভিডিও নিজে আপলোড করেছে জ্যোতি, আর সেই ভিডিওতেই দেখা যাচ্ছে পাক দূতাবাসের কর্মী দানিশকে। আমন্ত্রণ জানানোর জন্য দানিশকে ধন্যবাদও জানাতে শোনা যায় জ্যোতিকে। आज तक तो हमने वाघा जो है ना हमेशा बॉर्डर ही देखा है, परंतु हम पहुंचे आज पाकिस्तान के वाघा स्टेशन पे। वेलकम टू पाकिस्तान रेलवे। हिंदुस्तानी पाकिस्तानी बहन बहन सिस्टर सिस्टर ऐसा कुछ लग ही नहीं रहा कि ये पाकिस्तानी है मैं हिंदुस्तानी हूँ, हम तो सेम ही लग रहे हैं ना।